আহ, আজকে যাত্রাটা যা হলো, দারুণ লাগলো দেখে। ভালো তো লাগবেই, কিন্তু শেষ পর্যন্ত দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। সামনে আবার সেই বিশাল জঙ্গল। তা অবশ্য ঠিকই বলেছিস, তবে আমরা একা তো নয়, দুজন আছি, কোনো ভয় নেই। কাল আবার গঞ্জের হাটে মাল নিয়ে যেতে হবে, চল তাড়াতাড়ি পা চালা। দুই বন্ধু তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে কাঁচা পথ ধরে জোরে জোরে হাঁটা শুরু করলো। চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত। হাঁটতে হাঁটতে তারা প্রায় জঙ্গলের মাঝখানে চলে এসেছে। এমন সময় একটা গাছের নিচ দিয়ে যেতেই ওপর থেকে একজন তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কি 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 এটা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমার ভীষণ ভয় করছে হাসান। দেখো, তোমার এ ধরনের কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। আমি তোমাকে এখানে আসতে বলিনি, জোরও করিনি, শুধুমাত্র তোমার সীমাহীন আগ্রহের জন্যই এখানে এসেছি। তখন কি আর বুঝেছি এরকম পরিস্থিতিতে পড়তে হবে আমাকে? তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ। তোমাকে স্পষ্টভাবে আমার গ্রামের বাড়িটা সম্পর্কে বলেছি। কি তোমাকে বলিনি? গত 5 বছর ধরে গ্রামের বাড়িতে কেউ থাকে না, খালি পড়ে আছে। নতুন একজন কেয়ারটেকার রাখা হয়েছে। গ্রামে ইলেকট্রিসিটি দূরের কথা, আধুনিক সভ্যতার তেমন ছিটে ফোটাও নেই। স্টেশন থেকে গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 10 মাইল পথ যেতে হয়। এসবের কিছুই গোপন করিনি। তারপর তুমিই জেদ ধরেছ গ্রামের বাড়িতে আসবে, আর এখন বলছো ভয় করছে, এটা করছে, সেটা করছে। দেখো হাসান, 2 বছর আমাদের বিয়ে হয়েছে, অথচ এখনো পর্যন্ত কোথাও বেড়াতে যায়নি। কখনো গ্রাম দেখিনি বলে তোমার গ্রামের বাড়িটা দেখতে এসেছি, কিন্তু এখন তুমি রাতের ট্রেনে এসে কোথাকার কোন কেয়ারটেকারের জন্য রাত 2টোর সময় স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, আর আমি একটু ভয়ের কথা বলেছি বলে আমার উপর তেজ দেখাবে, এটা তো ঠিক না। আসলে বুঝতেই পারছো টেনশনে আছি। কেয়ারটেকারকে বলেছিলাম ভ্যান ট্যান নিয়ে স্টেশনে থাকতে, তারও কোনো দেখা নেই। রাস্তাঘাট প্রায় সবই ভুলে গেছি। তার ওপর গভীর রাত, একটা মানুষও তো দেখলাম না। কি যে করি। হাসান কথা বলা শেষ করেনি, এমন সময় দূর থেকে কে যেন ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল। রক্ত হিম করা সেই চিৎকার রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। মিথি প্রায় উড়ে এসে হাসানকে জড়িয়ে ধরল। ও, ওখানে কে হাসান? ও কিছু না, এরকম ডাক গ্রামে রাতের বেলায় সবসময় শোনা যায়। কত রকম প্রাণী তার ঠিক নেই, খটাস, শিয়াল, পেঁচা। তুমি দেখছি ভয়ে একেবারে আধমরা হয়ে গেছো। আরে এত ভয় পেলে গ্রামে থাকবে কি করে? হাসানের কথা শুনে ওকে ছেড়ে দিল। আসলে আমি ঠিক। ওকে, আমি বুঝতে পেরেছি, তবে আবার ওভাবে একটু জড়িয়ে ধরো না। উফ, শখ কত! তোমাদের ওখানে কারেন্ট নেই বলেই জানতাম, কিন্তু ওই যে লাইট পোস্ট দেখতে পাচ্ছি। শুধু স্টেশনই আছে। কথাটা শেষ হবার আগেই ওদেরকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে বাল্বটা হঠাৎ ফট করে একটা শব্দ করে ভেঙে গেল। হঠাৎ আলো থেকে অন্ধকার হয়ে যাওয়ায় মিতি শক্ত করে ওকে জাপটে ধরল। হাসান, এটা কেন হলো বলো তো? কোনো বাদুর টাদুর হবে। হুম, অসম্ভব। বাদুর চোখে দেখতে না পেলেও ওদের পথ চলা মানুষের চেয়েও নির্ভুল। এটা বাদুরের কাজ হতেই পারে না, নিশ্চয়ই ভূতটুতের কাজ। হাসান, আমার ভয় করছে। আরে ধ্যাত, হয়তো বাল্বটা ঠিক মতো লাগানো হয়নি, তাই বলে এটা ভূতের কাজ বলতে চাইছো? আশ্চর্য, স্রেফ একটা কাকতালীয় ব্যাপার।
হাসান ব্যাগ থেকে কিছু একটা খুঁজছে। কি করছো? কিছু না, এই তো পেয়েছি, টর্চ লাইট। যাক, বুদ্ধি করে এনেছিলাম। বুদ্ধিটা তোমার না জনাব, আমার। টর্চ একটা নয়, দুটো এনেছি। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। হাসান টর্চটা জ্বালাতে যাবে, এমন সময় মিথি বলল, হাসান শুনতে পাচ্ছ? কি শুনবো? ওই যে শব্দটা শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আসছে এদিকে। শব্দটা আস্তে আস্তে জোরালো হচ্ছে। চাঁদের আবছা আলোয় একটা মানুষের অবয়ব বোঝা যাচ্ছে। হাসান সরাসরি লোকটার মুখে টর্চ মারল। দাড়ি ভর্তি মুখ নিয়ে একজন এগিয়ে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, মুখে এক ধরনের হাসি। হাসান টর্চের আলো অন্যদিকে সরিয়ে নিল। কে তুমি? লোকটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, স্যার, আমি আপনাদের নতুন কেয়ারটেকার। হাসান টর্চের আলোয় ঘড়ি দেখে বলল, তোমাকে কটায় আসতে বলেছি আর তুমি কটায় এলে? আস্তে আস্তে দেরি হয়ে গেল। দেরি হয়েছে তো হাসছো কেন? স্যার, ভুল হয়ে গেছে। ভুল তো মানুষেরই হয়। আবার হাসছো? ননসেন্স। ভ্যান ট্যান কিছু এনেছো? মানে স্যার, আর বলেন না। ওই হালার পুতের জন্যই তো দেরি হলো। ওর বাড়ি গিয়ে দেখি হালার পুত বইয়ের সাথে মারপিট করছে। সুযোগ বুঝে বাড়ির পিছন থেকে ভ্যান নিয়ে এলাম। তোমার তো পায়ের সমস্যা, ভ্যান চালাবে কি করে? মেম সাহেব, এটা হলো আর একটা হিস্ট্রি। আমার ডান পাটা বাঁয়েরটার থেকে একটু খাড়া। মিথি বুঝতে পারল না এর মধ্যে হাসির কি আছে। স্যার দেন, ব্যাগ দুইটা আমাকে দেন। লোকটা ব্যাগ দুটো নিয়ে রওনা দিল। স্যার আসেন, আমার সাথে সাথে আসেন। এই ব্যাগ দুটো এত ভারী যে ট্রেন থেকে নামানোর সময় আর একটা লোকের সাহায্য লেগেছিল, অথচ লোকটা অবলীলায় ব্যাগ দুটো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। এও কি সম্ভব? আশ্চর্য। লোকটা যাওয়ার পথের দিকে হাসান বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে থাকলো। স্যার, টর্চ মারতে হবে না, এই রাস্তা আমার চোখের মধ্যে গেঁথে আছে। অন্ধকারই ভালো দেখি। হাসান টর্চ নেভালো। না না, টর্চ জ্বালাও, অন্ধকারে কোথায় কি হয়ে যায় বলা যায় না। হাসান আবার টর্চের আলো ফেলল। রাত ক্রমেই বাড়ছে। আকাশে তারা খুব একটা নেই, এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। মাঝে মাঝে রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছে নিশাচর প্রাণীর ডাক। ঝিঝি পোকার এলোমেলো পথ চলার রাতের পরিবেশটা মিথির কাছে আরো সুন্দর লাগছে। রাতের এই পরিবেশে হাসান অভ্যস্ত হলেও মিথির কাছে অভিজ্ঞতা একেবারে নতুন। তারা ভ্যানে উঠল। হাসান কিছুক্ষণ চুপচাপ থেকে অনেকটা সময় কাটানোর উদ্দেশ্যেই লোকটার সাথে কথা বলা শুরু করলো। আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার নাম হাসেম আলী, সবাই ডাকে হাসু বলে। জন্মের সময় আমার কান্নাটা হাসির মতো লাগছিল, এই জন্যই সবাই আমার নাম রেখেছে হাসু। হাসান স্পষ্টই বুঝতে পারছে হাসুকে একটা প্রশ্ন করলে 10টা উত্তর দেয়। শুনেছি আমাদের আগের কেয়ারটেকারটার নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।
তুমি কি কিছু জানো? জানি না কেন, ভালোই জানি। রাতের বেলা পেশাব করার জন্য বাইরে বের হয়েছিল। কেউ তারে মেরে বুক মুখ চিরে কলজে খেয়ে নিয়েছিল। একদিন বাদে তার লাশ পাওয়া যায়। পেশাবটাও শেষ করতে পারে নাই বেচারা। কলজে খেয়ে ফেলেছে মানে? এটাই তো সকলের প্রশ্ন। খেলে তো সবই খাবে, শুধু কলজে খাবে কেন? তাই আমার মনে হয় যেটা খেয়েছে সে খালি কলজেই খায়। তা তুমি জানলে কি করে যে প্রস্রাব করতে গিয়েছিল? তাকে পেশাবখানার কাছাকাছি পাওয়া গিয়েছিল কিনা তার জন্য। হাসান বুঝতে পারছে কলিজা লাশ প্রসঙ্গ উঠতেই মিথি কেমন যেন ভীত হয়ে পড়েছে। হাসান দ্রুত প্রসঙ্গ পাল্টায়। তুমি আগে কি কাজ করতে? এটা না শোনাই ভালো, সবাই সহ্য করতে পারে না। তবে আপনারা শহরের মানুষ, শিক্ষিত, সবার মতো ভীতু না। আসলে আমি মানুষ কাটা ছিঁড়ার কাজ করতাম। মানে? মানে হাসপাতালের ডোমের চাকরি। লাশ ঘরে ডাক্তারের কথা মতো লাশ কাটতাম। তোমার আক্কেল দেখে আমি হতবাক। এইরকম একটা লোককে তুমি কেয়ারটেকার বানিয়েছো? আগের চাকরিটা ছাড়লে কেন? হাসপাতালে লাশের শরীরের অনেক কিছু চুরি হয়ে যেত, তাই ডাক্তার আমাদের চাকরি থেকে বের করে দিয়েছে। হাসান মিথির দিকে তাকালো, ভয়ে মেয়েটা ফোঁপাচ্ছে। ভ্যান থামাও, ভ্যান থামাও। কি হলো মিথি? হাসান, পানি খাবো, আমার গলা শুকিয়ে গেছে। ওহো, পানি তো ট্রেনই শেষ হয়ে গেছে। হাসুর দিকে তাকাতেই হাসু বোতলটা নিয়ে বলল, কাছে একটা কুয়া আছে স্যার, ভালো পানি পাওয়া যায়। আপনারা বসেন, আমি নিয়ে আসছি। হাসু জঙ্গলের ভিতর খুঁড়িয়ে খুঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল। এদিকে মিথি কিছুটা স্বাভাবিক হয়েছে। তুমি এত বোকা, এত ভয় পেলে হয়? আরে মানুষই তো ডোমের চাকরি করে নাকি? অনেকক্ষণ হয়ে গেল কিন্তু হাসুর দেখা নেই। হাসান মিথিকে ছেড়ে টর্চটা নিয়ে নামতে যাবে, এমন সময় মিথি ওর হাতটা খপ করে ধরে বলল, না, তুমি যাবে না, আমি পানি খাবো না। আরে পাগলামি করো না লক্ষ্মীটি, পানি এখন না লাগলেও পরে তো লাগবে। তুমি শান্ত হয়ে বসো, আমি এখনই আসছি। হাসান এগিয়ে গেল। গাছপালা পেরিয়ে সামনে একটা ফাঁকা জায়গা দেখতে পেল। তার একপাশে গাছের নিচে একটা কুয়ো, বোতলটা ওখানেই রাখা আছে। ব্যাটা মনে হয় বাথরুম টাথরুমে গেছে। যাক, আমি বোতলটা ভরে নিয়ে যাই। হাসান কুয়োতে বালতিটা ফেলল, ধীরে ধীরে টানতে লাগলো। তখনই যেন কিছুটা দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেন কেউ খুব কষ্টে চিৎকার করার চেষ্টা করছে। কিসের আওয়াজ? হাসুর কিছু হলো নাকি? দেখবো একবার। ওদিকে আবার মিথি একা আছে। হাসান বালতি থেকে জলটা বোতলে ভরল, তারপর খুব সাবধানে এগিয়ে যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর একটা ভাঙাচোরা ইটের বাড়ি দেখতে পেল, চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি। সেই ঝোপঝাড়ের আড়াল থেকে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল, পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল।
দেখলো হাসু রক্তাক্ত মুখ নিয়ে একটা লোকের বুকের ওপর বসে আছে, আর বুক ফাঁক করে কলিজা বের করে কচকচ করে খাচ্ছে। লোকটা তখনও ধুকধুক করছে, ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। অনেক দিন পর মানুষের কলিজা। তোকে বলেছিলাম পালাবার চেষ্টা করবি না, কিন্তু তুই আমাকে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করেছিলি। তুই আরো একদিন বেঁচে থাকতিস। আজ আমি শহরের বাবু আর মেম সাহেবের শিকার করতাম। তোর কলিজা খেয়ে আমার খিদে কিছুটা বেড়ে গেছে। এবার ওদের কলিজা দুটো আরাম করে খাবো। এ কি, এ যে নরখাদক! হাসান ভয়ে অস্থির হয়ে উঠল। তার মাথা কাজ করছে না, তার মনে হচ্ছে শরীরটা যেন শূন্যে ভাসছে। হাসু অর্থাৎ নরখাদকটা তখনও তার কলিজা চিবিয়ে খাচ্ছে। হাসান ধীরে ধীরে খুব সাবধানে সেখান থেকে সরে পড়ল। তারপর মিথির কাছে গিয়ে মিথিকে সব ঘটনা খুলে বলল। এই কি বলছো তুমি? নরখাদক? শান্ত হও, যা হোক করে আমাদের এখান থেকে পালাতে হবে। এখন কি হবে আমাদের? চলো এখান থেকে, দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি। কিন্তু কোথায় যাবে? কিভাবে যাবে? ও আমাদের ঠিক ধরে ফেলবে, আমরা আর বাঁচবো না হাসান। কথা বলো না, ছুটতে থাকো, ছুটতে থাকো মিথি, এছাড়া কোনো উপায় নেই। যদি সামনে কোনো লুকালয় পেয়ে যায় তাহলে ওই নরখাদক আর আমাদের কিছু করতে পারবে না। হাসান আর মিথি ছুটতে লাগলো। কিছুটা এগিয়ে যাবার পর হঠাৎ পেছন থেকে হাসুর আওয়াজ। বাবু, কোথায় চললে তোমরা? আমার অপেক্ষা না করেই বোতলে জল ভরতে চলে গেছিলে বুঝি? কত দূর যাবে? এই জঙ্গল সব আমার জানা, বেশি দূর যেতে পারবে না। ফিরে এসো, আমি তোমাদের ঠিক জায়গায় পৌঁছে দেব। ও এ কি বলছে হাসান? হাসান পিছন ফিরে তাকিয়ে দেখে সেই নরখাদকটাও পিছন পিছন ছুটে আসছে, গোটা গায়ে রক্ত লেগে। উফ হাসান, আর পারছি না, আমি আর ছুটতে পারছি না, আমি আর পারছি না হাসান, আমার শ্বাস আটকে আসছে। হাসান বুঝতে পারল মিথির পক্ষে আজ ছোটা সম্ভব নয়। রাস্তা ছেড়ে মিথির হাত ধরে হাসান জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। কিছুটা যাবার পর একটা গাছের আড়ালে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ল। একটু পর সেই খাদকটাও সেখানে এসে হাজির হলো। আমার সাথে চালাকি? আমার সাথে চালাকি? জানি জানি তোরা এখানেই কোথাও লুকিয়ে আছিস। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। মিথি মুখটা হাসানের বুকে রেখে জড়িয়ে ধরে আছে। চুপ করো মিথি, একটাও কথা বলো না। হঠাৎ একটা পেঁচা ডেকে উঠল, সাথে সাথে কতগুলো বাদুড় ডানা ঝটপট করতে করতে গাছের ওপর দিয়ে উড়ে গেল। সাথে সাথে মিথি ভয়ে চিৎকার করে উঠল।
আহ, চুপ করো মিথি, কোনো আওয়াজ করো না। বেরিয়ে আয়। মিথি বুঝতে পারে ও ভুল করে ফেলেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ নরখাদকটা ওদের সামনে চলে আসে। এবার এবার কোথায় যাবি? খুব ছুটেছিস তোরা। হাসান, হাসান, বাঁচাও আমাকে হাসান। আরে ও কি বাঁচাবে তোকে? ওকেও মরতে হবে। আজ তোদেরকে বাঁচাতে পারবে না। তোদের তাজা রক্ত খেয়ে আমি আমার পিয়াস মিটাবো। কেউ পারবে না বাঁচাতে। এই বলে মিথির হাতটা ধরে হাসানের বুক থেকে ছিনিয়ে নিল। হাসান ওকে ছাড়ানোর চেষ্টা করে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। কিন্তু নরখাদকটার গায়ে যেন অসম্ভব শক্তি। সে দু হাতে দুজনার গলা টিপে শূন্যে তুলে ধরে। তারপর দুজনকে ছুঁড়ে ফেলে দেয়। গাছের গুড়িতে হাসানের মাথাটা লাগতেই হাসান চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। হাসান, হাসান, কথা বলো হাসান। অনেক কথা বলেছিস, আর বলতে হবে না। প্রথম তোকে শেষ করব, তারপর ওকে। সে ছুটে মিথির ওপর চেপে বসে। নরখাদকটা আস্তে আস্তে মিথির গলার কাছে মুখ নামিয়ে নিয়ে গেল। হাসান, আর হয়তো তোমার সাথে কথা হবে না আমার। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল হাসান। তুই আমাদের খাবি শয়তান, তোকে শেষ করে দেব। হাসানকে জড়িয়ে ধরল মিথি। হাসান, আমি তো ভাবতেই পারি নাই আবার তোমার সাথে কথা হবে। চলো মিথি, এখান থেকে চলে যাই। কাল পুলিশকে সমস্ত ঘটনা জানাবো। তারপর তারা ছুটতে ছুটতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।